কেন্দ্রীয় সরকারি কর্মচারী আর পেনশনভোগীদের জন্য একটা বিরাট খবর আছে। আর খবরটা শুধু একটা নয়, বলতে পারেন ডাবল খুশির খবর আসতে চলেছে। চলুন তাহলে পুরো ব্যাপারটা কি সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। খবরের কাগজে তো শিরোনাম হচ্ছে যে সরকারি কর্মদের জন্য নাকি এটা একটা লটারির মতো, কিন্তু ব্যাপারটা কি সত্যিই তাই? একদিকে রাজ্যের কর্মীরা ডিএর জন্য লড়াই করছেন, আর অন্যদিকে কেন্দ্রের কর্মীরা পর পর ডিএ বৃদ্ধির খবর পাচ্ছেন। এর কারণটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। সবার মনেই এখন ঘুরছে দুটো প্রশ্ন। এক, কেন এই ডিএ বাড়ছে? আর দুই, কবে থেকে এর সুবিধা পাওয়া যাবে? আসুন এই আলোচনাতে আমরা এই দুটো প্রশ্নেরই উত্তর খুঁজে বের করব। প্রথমেই যেটাকে ডাবল ডিভিডেন্ড বলা হচ্ছে সেটা একটু পরিষ্কার করি। ব্যাপারটা হলো, এটা কিন্তু শুধু একবারের ডিএ বৃদ্ধি নয়। অষ্টম বেতন কমিশন পুরোপুরি চালু হওয়ার আগে কেন্দ্রীয় কর্মীরা অন্ততপক্ষে দুবার মহার্ঘ ভাতা বা ডিএ পেতে চলেছেন। মানে অষ্টম বেতন কমিশন আসতে এখনও দেরি আছে, কিন্তু তার আগেই দুটো ডিএ হাইক প্রায় নিশ্চিত। আর মিডিয়ার খবর অনুযায়ী এর মধ্যে প্রথমটার ঘোষণা কিন্তু এই মাসেই হয়ে যেতে পারে। আচ্ছা, আলোচনার আরও গভীরে যাওয়ার আগে একটা খুব বেসিক জিনিস একটু বুঝে নেওয়া যাক। এই যে আমরা ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এত কথা বলছি, এটা আসলে কি জিনিস? খুব সহজ করে বললে, ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স হলো বাজারের মূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলার জন্য একটা ভাতা। মানে ইনফ্লেশনের জন্য জিনিসপত্রের দাম তো বেড়েই চলেছে, তাই না? সেই বাড়তি খরচের চাপটা যাতে কিছুটা কমানো যায়, তার জন্যই সরকারি কর্মী আর পেনশনভোগীদের এই টাকাটা দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, এই ডিএর অঙ্কটা ঠিক হয় কিসের ভিত্তিতে? এটা ঠিক হয় ভোক্তা মূল্য সূচক বা কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর নির্ভর করে। এই সূচকটা বাজারে জিনিসপত্রের দাম কতটা বাড়ল তার একটা হিসাব রাখে। আর নিয়ম হলো, বছরে দুবার করে এই ডিএর হারটা নতুন করে ঠিক করা হয়। বেশ, থিওরি তো অনেক হলো, এবার চলুন আসল কথায় আসি। মানে এবারের বৃদ্ধিতে ঠিক কত টাকা বাড়তে পারে সে সংখ্যাগুলো একবার দেখে নেওয়া যাক। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছে মূল বেতনের 58%, যেটা বেড়ে কত হতে পারে? বিভিন্ন মিডিয়া রিপোর্ট যা বলছে তাতে এটা 2 থেকে 3% বাড়তে পারে। অর্থাৎ নতুন ডিএর হার গিয়ে দাঁড়াবে 60 থেকে 61%। এই গ্রাফটা দেখলে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গত বছর ডিএ বেড়ে 55 থেকে 58% হয়েছিল, আর এখন সেটা প্রায় 61%-এর দিকে যাচ্ছে। তার মানে বৃদ্ধিটা কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যেই হচ্ছে। আর যেমনটা একটু আগেই বললাম, এই বৃদ্ধিটা কিন্তু হঠাৎ করে হয় না। এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। কেন্দ্রীয় সরকার বছরে দুবার করে ডিএ বাড়ায়, একবার জানুয়ারিতে আর একবার জুলাইতে। তাই এটা একটা নিয়মিত এবং প্রত্যাশিত ব্যাপার। এবার দেখা যাক, এই যে ডিএ বাড়ছে, এর ফলে ঠিক কতজন মানুষ উপকৃত হতে চলেছেন। সংখ্যাটা কিন্তু মোটেও কম নয়। প্রথমত, এই ডিএ বৃদ্ধির সরাসরি সুবিধা পাবেন প্রায় 50.14 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী। তাদের মাসিক বেতনে এর একটা সরাসরি প্রভাব পড়বে। আর শুধু যারা চাকরি করছেন তারাই নন, এর সাথে যুক্ত আছেন প্রায় 59 লক্ষ পেনশনভোগী। তারা যেটা পান সেটার নাম ডিয়ারনেস রিলিফ বা ডিআর, যা ডিএর সমান হারেই বাড়ে। তাহলে মোট কত হলো? কর্মচারী আর পেনশনভোগী মিলিয়ে প্রায় 1 কোটিরও বেশি মানুষ। ভাবা যায়? এই একটা সিদ্ধান্তের প্রভাব যে কত বড়, সেটাই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। চলুন এবার এই ছোট ছবিটা থেকে একটু বড় প্রেক্ষাপটে যাওয়া যাক। এই ডিএ বৃদ্ধিটা আসলে নতুন বেতন কমিশনের সাথে কিভাবে জড়িয়ে আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। এই টাইমলাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 2025 সালের 31শে ডিসেম্বর। ঠিক তার পরের দিন অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি তৈরি হবে অষ্টম বেতন কমিশন। আর 2026-এর জানুয়ারিতে যে ডিএ বাড়বে সেটা হবে এই নতুন যুগের প্রথম ডিএ বৃদ্ধি। তবে অষ্টম পে কমিশনের সম্পূর্ণ সুবিধা পেতে কিন্তু 2027-এর শেষ বা 2028-এর শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এর তাৎপর্যটা হলো, 2026 সালের জানুয়ারি ডিএ বৃদ্ধি কিন্তু সপ্তম বেতন কমিশনের আওতায় হবে না। এটা হবে একটা নতুন অধ্যায়ের শুরু। বলা যেতে পারে
এটা পুরনো আর নতুন বেতন কাঠামোর মধ্যে একটা সেতুর মতো কাজ করবে। এত সব কিছুর পরেও শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, বাজারে জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, সেই ভয়ঙ্কর মূল্যস্ফীতির সামনে দাঁড়িয়ে এই 2-3% ডিএ বৃদ্ধি কি একজন সরকারি কর্মী বা পেনশনভোগীর জন্য সত্যিই যথেষ্ট? এটা কিন্তু একটা বড় ভাবনার বিষয়।